আজকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা অনলাইনে স্টার্ট করে দিই। বিভিন্ন স্কুলের এক্সাম চলছে, তাই তারা কিছুদিন এখন অ্যাবসেন্ট থাকছে। তাই বলে তো পড়াশোনা বন্ধ করা যাবে না, ক্লাসগুলো করে যেতে হবে। অনলাইনে ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা বাড়িতে স্টাডি করে রাখবে, কারণ আমাদের হাতে সময় খুব কম। প্রথম ইউনিট টেস্ট শেষ হতে হতেই সেকেন্ড ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে। তো আমাদের এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা সময়ের মধ্যে শেষ করতে হবে। তাই জন্য কেবলমাত্র সেই কারণের জন্য আজকে আমরা ক্লাসটা অনলাইনে দেখে নিচ্ছি। টপিকের নাম হাইব্রিডাইজেশন থিওরি, কেমিক্যাল বন্ডিংয়ের প্রথম চ্যাপ্টার। ক্লাস 11-এর সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড তাদের এনসিইআরটি বুকে তারা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে। এই চ্যাপ্টারে গোড়ায় আমি একদম শুরুতে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখে দেব। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে তোমরা যে কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার এলিউসিডেট করে ফেলতে পারবে। এখানে একটা চার্ট দেওয়া আছে। চার্টে আসার আগে আমি একটা তোমাদের ছোট্ট করে কম্পাউন্ড কীভাবে বানাতে হয় তার একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিই। সাপোজ তোমার হাতে একটা কম্পাউন্ড আছে CO2 কম্পাউন্ড। এর স্ট্রাকচার কীরকম হবে, কি শেপের হবে, লিনিয়ার হবে নাকি ট্রাইগোনাল প্ল্যানার হবে নাকি টেট্রাহেড্রাল হবে, স্কোয়ার প্ল্যানার হতে পারে জিওমেট্রি, পেন্টাগোনাল বাইপিরামিড হতে পারে, ট্রাইগোনাল বাইপিরামিড হতে পারে, ভেরিয়াস টাইপ অফ স্ট্রাকচারস হতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে এই CO2 মলিকুলের কি স্ট্রাকচার? প্রথমে করতে হবে কি, যে কোনো মলিকুলের সেন্ট্রাল যে অ্যাটমটা আছে তার অ্যারাউন্ডে কতগুলো ইলেকট্রন পেয়ার আছে সেটা ক্যালকুলেট করে নিতে হয়। সেটা ক্যালকুলেট করার জন্য একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা এখানে দেওয়া হচ্ছে, দেখে নাও। সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে কোনটা কি জিনিস। যখন আমরা বলছি V, তখন সেটাকে বোঝাতে হবে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। What is M? M is equal to number of monovalent atoms. Number of monovalent atoms around the central atom. A for number of anions present in the compound, C for number of cations present in the compound. What is H? H is equal to electron pair of the central atom, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই সেন্ট্রাল অ্যাটমে মানে কার্বন ডাই অক্সাইড যদি আমি বলি, তাহলে তার সেন্টারে থাকবে কার্বন। কি করে বুঝবো কোনটা সেন্ট্রাল অ্যাটম হয়? যেটা সংখ্যায় কম হয় সেটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাটম, যেটা সংখ্যায় বেশি থাকে সেগুলো টার্মিনাল অ্যাটমস। অনেক সময় দেখবে অনেকেরই সংখ্যা কম হতে পারে, মানে একই সাথে মনে হতে পারে যে এটাও একটা সংখ্যায় আছে ওটাও একটা সংখ্যায় আছে, তাহলে আমি বুঝবো কি করে কোনটা সেন্ট্রাল অ্যাটম? মানে দুটো অ্যাটমই একটা এক করে থাকতে পারে, তাহলে আমি বুঝবো কি করে কোনটা সেন্ট্রাল অ্যাটম? অবশ্যই যেটার সাইজ বড় হবে সেটা সেন্ট্রাল অ্যাটম, কারণ বড় জিনিসই তার আশেপাশে ছোট জিনিসগুলোকে অ্যাকোমোডেশন দিতে পারে। সেন্ট্রালটাকে বড়, যেরকম আমাদের সোলার সিস্টেমেও দেখে নাও, সান ওই সাইজে বড় যে কোনো প্ল্যানেটের থেকে, তাই জন্য সেন্টারে আছে। ক্লিয়ার? আর বাকি প্ল্যানেটগুলো বাইরে টার্মিনালে রয়েছে। তাহলে সেন্ট্রাল অ্যাটম খোঁজার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে। এবার যদি কখনো টাই হয়ে যায়, দুটো এরকম একই রকম অ্যাটম দেখতে পারো যে একই সংখ্যায় আছে, তখন কি করে বুঝবো? তখন যেটার সাইজ রিলেটিভলি বেশি হবে সেটা হবে সেন্ট্রাল অ্যাটম। তো তার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, আজকে এই কেমিক্যাল বন্ডিং ক্লাসটা যারা দেখছো ভিডিও, তারা এটা দেখার আগে অবশ্যই পিরিয়ডিক ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা দেখে আসো। পিরিয়ডিক টেবিলটা অবশ্যই যেন মেমোরিতে থাকে, তাহলেই তুমি কিন্তু এটা করতে পারবে। অ্যাটমিক স্ট্রাকচার যদি জানো তাহলেই এটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু এই ভিডিওটা দেখার কোনো কারণ নেই। এখান থেকে এখনই বেরিয়ে যেতে পারো, আগে ওগুলো দেখে আসো, নইলে এটার সাথে কোনো লিঙ্ক খুঁজে পাবে না। ঠিক আছে? তো ইলেকট্রন পেয়ার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু elucidate the structure of an organic compound or inorganic compound, anything.
তাহলে আমাকে এইচটা ফার্স্টে বের করতে লাগবে। এই এইচ বের করার ফর্মুলা হচ্ছে হাফ থার্ড ব্র্যাকেটের ভেতরে ভিএমএসসি, ভি মানে সেন্ট্রাল অ্যাটমে যার টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস আছে সেটা, এম মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমকে বাদ দিয়ে যদি কোনো মোনোভ্যালেন্ট অ্যাটমস থাকে তার সংখ্যাটা, এ মানে নাম্বার অফ অ্যানায়ন্স প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড, আর সি মানে নাম্বার অফ ক্যাটায়ন্স প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। এখন যখন উপরে দেখতে পাচ্ছ CO2 লেখা আছে, এটা একটা নিউট্রাল মলিকিউল, তার মানে এর মধ্যে কোনো অ্যানায়নও নেই, কোনো ক্যাটায়নও নেই, তাহলে অ্যানায়নের চার্জও আমি এখানে 0 ধরবো এবং ক্যাটায়নেরও যে চার্জ সেটাও আমি 0 ধরবো। মোনোভ্যালেন্ট অ্যাটম আছে কিনা দেখে নিই, মানে যার যার ভ্যালেন্সি 1 এটা আছে কিনা একবার চেক করে নিই। CO2তে সেন্ট্রাল অ্যাটম কার্বন, সেটাকে বাদ দিয়ে বাকি কোনো অ্যাটম মোনোভ্যালেন্ট নেই, বিকজ অক্সিজেন আছে। আমি এর জন্য বললাম পিরিয়ডিক টেবিলটা দেখতে, বিকজ পিরিয়ডিক টেবিলটা দেখলেই তুমি বুঝতে পারবে যে অক্সিজেনের যে প্লেস আছে, যে গ্রুপে আছে, সেটা কোনোদিনই তার ভ্যালেন্সি 1 হতে পারে না। অক্সাইড হিসেবে থাকলে তো নাই, ওটার ভ্যালেন্সি হয় 2। তাহলে এই সিস্টেমে আমার নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম 0। তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটমসের এখানেও আমি 0 বসালাম। শুধু যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ভি, ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তো CO2-র মধ্যে আমার অনেকে অসুবিধা হচ্ছে, পিরিয়ডিক টেবিলটা জানা নেই, তো একবার দেখে নাও। এই হচ্ছে আমার কার্বন, এই হচ্ছে আমার অক্সিজেন। আমরা জানি পিরিয়ডিক টেবিলে যত লেফট থেকে রাইটে যাওয়া যায় তত তার সাইজ ছোট হয়। তার মানে কি? তার মানে কার্বনের সাইজটা বড় রিলেটিভলি অক্সিজেনের থেকে, তাই এটা সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করবে। আরেকটা ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছিল যে যেটা সংখ্যায় কম থাকে সেটা সেন্ট্রাল অ্যাটম হয়। এখানে কার্বনের নাম্বার 1 যে কম্পাউন্ডটা আছে সেখানে কার্বন একটা আছে, অক্সিজেন 2টো আছে, তাহলে কার্বন হয়ে গেল সেন্ট্রাল অ্যাটম। তাই জন্য প্রথমটাকে একটু বেশি সময় দিয়ে বুঝতে হবে, তাহলে বাকিগুলো খুব ইজিলি করে দেওয়া যাবে। তাহলে আমরা এখানে যখন ক্যালকুলেশন করব, তা ক্যালকুলেশনটা স্টার্ট করে দেওয়া যাক। ক্যালকুলেশন যখন করছি তখন কি অ্যান্সার আসছে? 4 আর বাকি সব 0, অ্যান্সার আসছে 2। তার মানে আমার এইচের ভ্যালু এলো 2। এবারে এইচের ভ্যালু দিয়ে আমি কি করব? এখন যেটা করছি, যেই চার্টটা এখন দেখতে হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, এটা মেমোরাইজ করে রাখো। এই চার্টটা মেমোরাইজ করে রাখতে হবে। এই হচ্ছে সেই চার্ট। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, দ্যাট ইজ কল্ড এইচ, ক্যাপিটাল এইচ। সেই এইচের ভ্যালুগুলো এরকমভাবে আসতে পারে। আমার যেরকম এখন CO2 করতে গিয়ে ভ্যালু এলো 2, সেরকম ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6, 7 অবধি হতে পারে। তখন কি করব? যদি 2 হয় তাহলে তার যে জিওমেট্রি হবে সেটা লেখা আছে লিনিয়ার, তাহলে তার যে হাইব্রিডাইজেশন হবে সেটা হবে SP, এবং তার যে শেপ হবে সেটা এরকম হবে লিনিয়ার শেপ। এরকমভাবে পরপর কি শেপ হবে সব দেওয়া আছে লিনিয়ার। এটা যেমন ট্রাইগোনাল দেখতে পাচ্ছ, এটা টেট্রাহেড্রাল, এটা ট্রাইগোনাল বাইপিরামিড, এবং এটা অক্টোহেড্রাল। এগুলো সব ডিটেলসে এক এক করে স্ট্রাকচার আমি দেখাবো, তার ভেতরে বন্ড অ্যাঙ্গেল কীভাবে হয় সমস্ত দেখাবো পরের স্লাইডগুলোতে। আগে বুঝে নাও, আমাকে প্রথমে এইচ ক্যালকুলেট করতে হবে যে কোনো কম্পাউন্ডের। সেই এইচটা নিয়ে নেওয়ার পর সেই এইচের অনুযায়ী সেই রেসপেক্টে আমার শেপগুলো আসবে, প্রত্যেকটা শেপের নাম লিখে দেওয়া আছে, এবং তাদের ভেতরে যে হাইব্রিডাইজেশন হবে সেটাও লেখা আছে। এবার দেখো, তোমরা ভাবতে পারো হোয়াট ইজ হাইব্রিডাইজেশন। আপাতত আজকের দিনের জন্য এটা মেমোরাইজ করে রাখো যে SP, SP2, SP3 এগুলো হয়। আমি পুরো ডিটেলসে একটা ইনার কনসেপ্ট আছে হাইব্রিডাইজেশনে, তার একটা লেকচার বানিয়ে দেবো, ঠিক আছে? আজকে শুধু ক্যালকুলেট করে রাখো কী কী হাইব্রিডাইজেশন হয়। হ্যাঁ, অনেকের হতে পারে একটু কৌতূহল হচ্ছে যে স্যার হাইব্রিডাইজেশনটা আগে বুঝিয়ে দিন, না লেট হচ্ছে না। আমি ঠিক 2 লাইনে তোমাদের বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ হাইব্রিডাইজেশন। যখন তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলে তখন জানতে যে ইলেকট্রন পেয়ারগুলো থাকে কোথায়? অরবাইটালের ভেতর। এক একটা অরবাইটালে একটা করে ইলেকট্রন পেয়ার থাকে, একদম পরিষ্কার মনে পড়ছে। এখন সেন্ট্রাল অ্যাটমে যতগুলো ইলেকট্রন পেয়ার থাকা উচিত সেগুলো তো নিশ্চয়ই কোনো অরবাইটালেই থাকবে। সেই অরবাইটালগুলো আমি কিভাবে চুজ করব? যেরকম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখা গেল যে কার্বনের, একটু আগে দেখলে যে ক্যালকুলেশন করে আমরা কি দেখলাম যে কার্বনের অ্যান্সার এসছে এখানে 2। কার্বন ডাই অক্সাইডের সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে টোটাল 2টো পেয়ার অফ ইলেকট্রনস আছে। তাহলে 2টো পেয়ার অফ ইলেকট্রনসকে রাখার জন্য তো আমার 2টো ঘর দরকার, মানে 2টো অরবাইটাল দরকার। তাহলে আমি কোন 2টো অরবাইটাল নেব যাতে কোনো সমস্যা না হয়? এইখানে প্রবলেম হয়ে যাচ্ছে যে 2টো অক্সিজেনের জন্য 2টো সেম অরবাইটালই আমাকে দিতে হবে, নাহলে এই অক্সিজেন এবং ওই অক্সিজেনের মধ্যে যে দেখতে পাচ্ছ পেছনে, এদের মধ্যে একটা
ঝামেলার সৃষ্টি হবে। আমি ধরো এই ডান দিকের অক্সিজেনটাকে একটু বেটার অরবিটাল দিয়ে দিলাম, মানে লোয়েস্ট এনার্জি দিলাম, মানে এসি রুম দিয়ে দিলাম, প্রোভাইড করলাম, আরেকজনকে গরমের মধ্যে থাকতে দিচ্ছি, তাহলে কিন্তু ওই কম্পাউন্ডটা টিকবে না। তাই জন্য টার্মিনাল যতগুলো অ্যাটম আছে না, তাদের সবাইকে সমান ঘরে রাখতে হবে, মানে তাদের ইলেকট্রন পেয়ারগুলোকে আমি সমান একই এনার্জেটিক রুমে রাখবো, মানে একই এনার্জেটিক অরবিটালে রাখবো। এখন একদম শুরুর অরবিটালের নাম কি? একদম শুরুতে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিল, প্রথম অরবিটাল ছিল S1s, তারপরে এসও ছিল 2তে, পিও ছিল। তার মানে অরবিটালগুলোর কী রকমের টাইপ হতে পারে? এস অরবিটাল হতে পারে, পি অরবিটাল হতে পারে, ডি হতে পারে, এইভাবে পরপর হতে পারে অরবিটাল। এখন আমি যদি কোনো অ্যাটমকে এস অরবিটালে রাখি এবং কোনো অ্যাটমকে যদি আমি পি অরবিটালে রাখি, তুমি জানো যে এসের থেকে পি এর এনার্জি বেশি। তার মানে এস অরবিটাল মানে লোয়ার এনার্জি, মানে এসি রুমের মতো ধরে নাও। কোনো স্টুডেন্টকে আমি এসি রুমে পড়াচ্ছি, অন্য স্টুডেন্টকে আমি অন্য সময় এমনি গরমের মধ্যে পড়াচ্ছি, তাহলে দুজনের মধ্যেই একটা আন্ডারস্ট্যান্ডিং হবে না, বা আমার সাথেও তাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না। এখানেও কার্বনও চায় যে যে দুটো অ্যাটম ওর কাছে লেগে আছে, অ্যাটাচড আছে, তাদের প্রত্যেকেই যেন সেম রুম সে পায়, মানে কার্বন চায় প্রত্যেককেই সেম রুম প্রোভাইড করতে। তাই জন্য ওরা কি করে, একজনকে এস অরবিটাল দিয়ে দেবে, আরেকজনকে পি অরবিটাল দিয়ে দেবে, সেটা করবে না। ওরা কি করবে, এস আর পি যে অরবিটালটা আছে সেটাকে মিক্স করবে। মিক্স করার পর দুটো এমন অরবিটাল বানাবে যেই অরবিটালগুলোতে, যেই ঘরগুলোতে দুটোরই এনার্জি সেম হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো আমার কাছে লিমিট আছে যে আমি 1 ঘন্টার এসি চালাতে পারবো। এবার দুটো ক্লাস 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার আছে। আমার কাছে ইলেকট্রিসিটি যেটুকু আমার কাছে প্রোভাইড করছে, সে বলেছে আমি 1 ঘন্টার মতো এসি চালানোর ইলেকট্রিসিটি তোমাকে দিতে পারি, কিন্তু আমার দুটো ব্যাচ পড়াতে লাগবে। তাহলে একটা ব্যাচে আমি এসি দিয়ে পড়ালাম 1 ঘন্টার, আরেকটা ব্যাচ এসি ছাড়া পড়ালাম, তাহলে তো হবে না। তাহলে আমি কি করব, দুটো ব্যাচেই আমি এমনভাবে সেট করব যে দুটো ব্যাচেই যেন আধ ঘন্টা করে এসি চলে এবং আধ ঘন্টা নর্মাল ফ্যানের হাওয়ায় পড়ানো হয়। তাহলে এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করলে দুটো ব্যাচকেই আমি সমানভাবে আমার যেটুকু এনার্জি ছিল সেটা প্রোভাইড করতে পারছি। ক্লিয়ার? এখানেও কার্বন তাই করে। তাহলে দুটো অক্সিজেনকেও সেম অরবিটাল প্রোভাইড করবে। কিভাবে? আগে এস আর পি এর মধ্যে মিক্সিং করে নেবে। মিক্সিং করে নিলে এসপি বলে একটা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়। তোমরা বায়োলজিতে পড়েছো মিক্সিং, হ্যাঁ, বিভিন্ন রকম গাছ থাকতো, সেই গাছের যে ফসলগুলো হয়, যে ক্রপগুলো হয়, তাদের ভেতরে বিভিন্ন নেচার থাকতো। কোনোটা রাউন্ড শেপের হতো, কোনোটা রাউন্ড শেপের হতো না, কোনোটা গ্রিন কালারের হতো, কোনোটা হতো ইয়েলো কালারের। তো এইগুলোকে মিক্স করে হাইব্রিডাইজ করে আমি নিউ কালার জেনারেট করতে পারি, নিউ শেপ জেনারেট করতে পারি। বায়োলজিতে তোমরা হাইব্রিডেশন সম্পর্কে নিশ্চয়ই পড়েছো 9-10-এ। তো এখানেও কেমিস্ট্রিতে হাইব্রিডেশন মানে আর কিছুই না, দুটো প্রপার্টিকে মিক্স করে একটা নিউ প্রপার্টির অরবিটাল, মানে নিউ প্রপার্টির একটা ঘর জেনারেট করা। আমি স্টুডেন্টদের এরকম একটা এক্সাম্পল দিই যে ধরো বাড়িতে রাত্রিবেলায় কেউ রুটি খেতে চাইছে, কেউ বলছেন আমি আটার রুটি পছন্দ করি, কেউ বলছে আমি ময়দার রুটি পছন্দ করি। কিন্তু বাড়িতে যে রান্না করবেন তিনি বলছেন আমি এক ধরনেরই রুটি করতে পারবো, আমি 2 ধরনের রুটি দুবার করতে পারবো না। তাহলে দুজনই যারা কাস্টমার এখানে যারা বসে রয়েছে এসের জন্য, ডিনারের জন্য, তারা কি বলবে, ঠিক আছে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছি, আটা এবং ময়দা মিক্স করে রুটিটা তৈরি করা হোক। তাহলে দুজনেরই থাকছে তাদের যে কথা, তারা যেটা চেয়েছে সেটা থাকছে তাদের কথা, এবং যে রান্না করছেন তারও কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এখানেও আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম কাজ করছি, হাইব্রিডাইজড করছি। মিনস 2, 3, 4টে অরবিটালকে মিক্স করে আলাদা আলাদা 2, 3, 4টে অরবিটাল বানাচ্ছি, যেটার ভেতরে সব রকম অরবিটালেরই প্রপার্টি থাকছে। ফর এক্সাম্পল দেখে নিই, ধরো আমার কাছে আছে এইটা sp2 অরবিটাল। এখন sp2 অরবিটাল মানে কি, একটা s এবং 2টো p অরবিটালকে মিক্স করা হয়েছিল। মিক্স করে এরকম 3টে অরবিটাল পাওয়া গেছিল, প্রত্যেকেরই নাম হয়ে গেছিল sp2 sp2 sp2। ক্লিয়ার? তাহলে যে কটা অরবিটালকে তুমি মিক্স করছো আলটিমেটলি সে কটাই নতুন হাইব্রিডাইজ অরবিটাল জেনারেট হচ্ছে। তার মানে sp2 তুমি যখন বলছো তখন একটা sp2-র কথা কিন্তু বলছো না, তখন নিশ্চয়ই 3খানা sp2 আছে। ক্লিয়ার? সেরকমই যখন তুমি sp-র কথা বলছো তখন কিন্তু বলতে পারবে না যে অ্যাটমের ভেতরে একটাই sp অরবিটাল আছে, মিনিমাম 2টো, মানে 2টোই হবে sp অরবিটাল, বিকজ একটা s আর একটা p দুটোকে মিক্স করেছো। তাহলে দুটোকে যখন মিক্স করেছো তাহলে প্রডিউস হবে 2টো হাইব্রিডাইজ অরবিটাল। সেরকমই যখন তুমি 4টে অরবিটালকে মিক্স করবে, মানে একটা s আর 3টে p sp3, তখন
চারটে হাইব্রিডাইজ অরবিটাল জেনারেট হবে এবং প্রত্যেকেরই নাম হবে sp3 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 এবং অ্যাটম যদি চারটে হয় আমি চারটে অ্যাটমকে চারটে ঘরে বসাবো যাতে অ্যাটমের মধ্যে কোনো ঝামেলা না হয়, সিস্টেমটা স্টেবল থাকে, কম্পাউন্ডটাও যেন স্টেবল হয়। এই হচ্ছে থিওরি, হাইব্রিডেশন থিওরি, একদম বাংলা যেরকম আমাদের ন্যাচারাল লাইফে হয়ে থাকে এক্স্যাক্টলি অ্যাটমের মধ্যে তাই হচ্ছে, মলিকুলগুলো সেভাবে তৈরি হচ্ছে। তো আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের এই চার্টটা মনে রাখতে হবে। প্রথমে তো এইচ ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলা আছে সেটা তোমাকে দেওয়া হলো, তোমাদের সবাইকে দেখে নিচ্ছ কীভাবে এইচ বের করতে হয়। সেই এইচের ডেটাগুলো তোমরা এখানে বসালেই তার রেসপেক্টে শেপ কী হবে এই ফর্মুলা থেকেই পাওয়া যাচ্ছে। এখন আমরা যেটা করব, এখন আমরা শুধু ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার্স নিয়ে এখানে কথা বলবো, ডিফারেন্ট এক্সাম্পলস নেব, রিয়েল এক্সাম্পল, ঠিক আছে। যেরকম একটা CO2 এক্সাম্পল তোমরা দেখে নিলে, তো CO2 দেখলে এইচের ভ্যালু 2 আসে, আমাকে সিস্টেম বলে দিচ্ছে, মানে আমাকে যে ফর্মুলা চার্ট ছিল সে বলে দিচ্ছে যে 2 আসে, তাহলে সিস্টেম যে কম্পাউন্ড হবে সেটা লিনিয়ার শেপের হবে এবং sp হাইব্রিডাইজড হবে, তাদের ভেতরে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। দেখো তাই আছে। CO2তে আমি ধরে নিচ্ছি যে কার্বন যেটা আছে, এই কার্বন সেন্ট্রাল অ্যাটম, এই হচ্ছে আমার সেই কার্বনটা সেন্টারে আছে, আর এগুলোতে কে আছে, অক্সিজেন আছে। ক্লিয়ার? তাদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা বুঝতেই পারছো লিনিয়ার, তাহলে এর যে বন্ড অ্যাঙ্গেল হবে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। আর 2 এসেছিল আমার টোটাল নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রনস, তার মানে দুটো হাইব্রিডাইজ অরবিটাল এখানে ইউজ হয়েছে, sp এই অরবিটালটা এখানে, আবার এখানেও sp বলে একটা অরবিটাল ইউজ হয়েছে, তাহলে দুখানা sp অরবিটালে দুটো অক্সিজেন অ্যাটমকে আমি বসাতে পেরেছি। দুটো ঘরে আমরা দুটো অক্সিজেন অ্যাটমকে বসিয়েছি, দুটো ঘরের নামই sp sp করে, তাদের অ্যাঙ্গেল হয়েছে 180 ডিগ্রি, শেপ হয়েছে লিনিয়ার, মানে জিওমেট্রি হয়েছে লিনিয়ার। এই হচ্ছে পুরো খেলা। একই রকমভাবে আমরা পরের এক্সাম্পলে চলে আসি। এখানে বুঝতেই পারছো অ্যান্সার যখন 3 আসবে তখন আমরা কিভাবে করব। তাহলে আমি ধরে নিচ্ছি অ্যান্সার 3 এসে, কম্পাউন্ডের নাম বলে দিই BCl3, ফর্মুলা বসাও H = ½ VMSc, ধরে ধরে করিয়ে দেওয়া হচ্ছে সব। কয়েকটা আমি করব, কয়েকটা তোমরা করবে, তাহলে পুরো সার্কিটটা কমপ্লিট হবে, বোঝা যাবে। তো সেন্ট্রাল অ্যাটম এখানে কোনটা হবে, বোরন হবে না ক্লোরিন হবে? তোমরা নিজেরাই ভিডিওটা পজ করে অ্যান্সার দিয়ে দাও যে বোরন হবে না ক্লোরিন হবে সেন্ট্রাল অ্যাটম। অবভিয়াসলি বোরন হবে, কারণ সংখ্যায় এটা কম আছে, আর সংখ্যায় যেটা কম থাকে সেটাকেই আমরা সেন্ট্রাল অ্যাটম হিসাবে ধরে নেব। তাহলে বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? অনেকে হয়তো পিরিয়ড টেবিল এখনও মুখস্থ করোনি তোমরা, তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে বোরন আছে, এই দেখো, তার মানে 13, মানে 3, তার ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে 3টে, তাহলে ভি এর জায়গায় আমরা 3 বসাবো। আর ক্লোরিনগুলো দেখো গ্রুপ 17-এ আছে, দেখতে পাচ্ছ ক্লোরিন গ্রুপ 17-এ আছে, তার মানে 17-এ থাকলে তাদের ভ্যালেন্সি হয় 1, তাহলে আমি বলতে পারি যে ক্লোরিন অ্যাটমগুলোর ভ্যালেন্সি 1, এরা মোনোভ্যালেন্ট অ্যাটমস। ক্লিয়ার? তাহলে আমরা চলে আসি আমাদের যে প্রবলেমে ছিল VMSc-তে, তাহলে ভি এর জায়গায় আমার যেটা আসবে, ভি এর জায়গায় কি আসবে একটু দেখে নিই, ভি এর জায়গায় কি আসছে। ভি এর জায়গায় আমরা বসালাম 3, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস, প্রত্যেকটা ক্লোরিনই মোনোভ্যালেন্ট, দেখে নিলাম আমরা পিরিয়ড টেবিলে আমাদের বলে দিল যে প্রত্যেকটা ক্লোরিনই, হ্যাঁ এক্স্যাক্টলি এরা সব মোনোভ্যালেন্ট হয়, কারণ একটা করে যদি আমরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করি ক্লোরিনের জন্য তাহলে সেটা নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। তাই জন্য 3খানা মোনোভ্যালেন্ট অ্যাটমস আছে বলে আমরা এখানেও 3 বসাতে পারছি, এখানে আমরা 3 বসাচ্ছি। আর কম্পাউন্ডটা পুরো নিউট্রাল, তাই কম্পাউন্ডের অ্যানায়নও 0, ক্যাটায়নও 0, ঠিক আছে। আর সেন্টারে কে আছে? সেন্টারে আছে আমাদের বোরন। তাই বুঝতে পারছো, এই হচ্ছে BCl3 স্ট্রাকচার হয়ে গেল। কোথা থেকে এসছে? আমার যে ফর্মুলা চার্টটা ছিল সেটা থেকে এসছে। এই ফর্মুলাটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। যদি 3 হয় ট্রাইগোনাল প্ল্যানার হয়, ট্রাইগোনাল প্ল্যানার হলে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, এবং তাদের যদি হাইব্রিডাইজেশন হয় 3টে ঘর, তাহলে 3টে অরবিটাল কাজে লাগবে। 3টে অরবিটাল কাজে লাগবে মানে 3টে অরবিটাল কাজে লাগবে মানে 3টে হাইব্রিডাইজ অরবিটাল আমাকে জেনারেট করতে হবে, একটা S আর দুটো P কে মিক্স করানোর পর, তাই হয়েছে এটা sp2। তাহলে খুব ইজিলি এরকমভাবে তোমরা স্ট্রাকচার বানাতে পারো, ঠিক আছে। এটার অ্যান্সার দেখবে হিসাব করে কত আসছে, 1/2 × 6, মানে অ্যান্সার আসছে 3 হলে এটা হয় 3টে পেয়ার অফ ইলেকট্রন। বন্ড অ্যাঙ্গেল পরিষ্কার বোঝা যাচ্ছে, 120 ডিগ্রি করে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। আর এর হাইব্রিডাইজেশন যেটা আসছে সেটা আসছে sp2। আর এর জিওমেট্রিকে কি বলবে? এটাকে যদি জুড়ে দাও, পরিষ্কার কথা, এদেরকে যদি আমরা জুড়ে দিই তাহলে হাইব্রিডাইজেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এদিকে জুড়ে দাও,
তাহলে হাইব্রিডেশন কি হচ্ছে, সরি জিওমেট্রি কি হচ্ছে, এদিকে জুড়ে দিলে ট্রাইগন